আচ্ছা ঠিক আছে, বাঁচা গেল। আমার একটু ইয়েতে মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা আমরা আলোচনা করতেছিলাম আমি আপনাদের সাথে সেটা হচ্ছিল আমি ডকটাকে আরেকবার হয়তো আমাদের ওপেন করতে হবে। আচ্ছা, ডকটা ওপেন হোক। তো এতদিনের যে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় আমি একটু আপনাদেরকে শর্টকাট বলে রাখি। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় হলো যে ধরেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি বা মানে কোনো কিছু ভিউ তৈরি করি, এই ওয়েবসাইটে যে ডেটাগুলো বুঝিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, দেখতে পারতেছেন এখন স্ক্রিন সবাই? আসবে। আচ্ছা ঠিক আছে, গুড গুড, আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের ফার্স্টের টপিক ছিল আমাদের যে আসলে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় আর কি। তো যখন আমরা কোনো কিছু ওয়েবসাইট আমরা তৈরি করি, কোনো একটা ফ্রন্ট এন্ড আমরা তৈরি করি, যে কাজটা আপনারা এতদিন করছেন পিএইচডি টু এইচটিএমএল বা পিএইচডি টু বুটস্ট্র্যাপ কনভার্সনে, সেটা হচ্ছিল আপনারা শুধুমাত্র একটা ভিউ দিয়ে দিচ্ছেন ইউজারকে, লাইক যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা আর কি। বাট এই যে কন্টেন্ট গুলো আমাদের ছিল এখানে, আপনারা যেসব এলিমেন্ট গুলো লিখছিলেন বা কোনো কিছু টেক্সট বা সামথিং কোনো ইনফরমেশন দিছিলেন, সেগুলো হচ্ছিল সবগুলো স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে কি বোঝায়? এর মানে হচ্ছিল আপনাদের যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করা লাগতো, আপনারা কোডের মধ্যে যাইতেন, যাওয়ার পর ওইখান থেকে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতেন। এটা হচ্ছিল স্ট্যাটিক। বাট আমরা যখন লার্জ স্কেলের কোনো ওয়েবসাইট তৈরি করি বা আমাদের যখন এমন কোনো কিছু দরকার হয় যে আমি অ্যাডমিন প্যানেল থেকে বা অন্য কোথাও থেকে চেঞ্জ করব, সাথে সাথে আমাদের ডেটাবেস যেখানে আছে সেখানেও চেঞ্জ হবে এবং ফ্রন্ট এন্ডও চেঞ্জ হবে, সেসব ক্ষেত্রে আমাদের কি দরকার হয়? আমাদের একটা ডেটাবেস দরকার হয়। ডেটাবেস আর কিছু না, ডেটাবেস বলতে বোঝায় যেখানে আমরা ইনফরমেশন গুলো সেভ করে রাখি। মানে আমাদের ওয়েবসাইটে কোথায় কি ইনফরমেশন দেখা দিবে সেইগুলোকে আমরা ওখানে কন্টেন্ট গুলো বা ইনফরমেশন গুলোকে সেভ করে রাখি। এই জায়গাটা হচ্ছে ডেটাবেস আমাদের ওয়েবসাইটের ভাষায় আর কি। ওকে, তো আমরা যখন আমাদের এই ফ্রন্ট এন্ডকে আমাদের ডেটাবেসের সাথে কানেক্ট করব, তখন হচ্ছে আমাদের একটা ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজ দরকার হয়। এই জন্য হচ্ছিল আমরা এখন পিএইচপি শিখবো। পিএইচপি কেন শিখবো? মানে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ আসলে অনেক আছে, বাট ওয়াই পিএইচপি? বিকজ অফ পিএইচপিটা কম্পারেটিভলি অনেক বেশি ইজিয়ার। মানে আমাদের যত কিছু ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আছে, ডিজাঙ্গো পাইথন ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর জাভাস্ক্রিপ্টের নোড জেএস আছে, ওটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। বাট এগুলো রেখে আমরা পিএইচপি এই জন্য শিখবো বিকজ অফ পিএইচপি হচ্ছে হলো কম্পারেটিভলি ইজি। আমরা এখন আজকে যেটা মানে আমাদের এই কোর্সে যে প্রজেক্টটা কমপ্লিট করবো সেটা একদম র পিএইচপি দিয়ে শিখবো। পিএইচপি কোনো ফ্রেমওয়ার্ক আমরা এখানে ইউজ করব না। ইভেন পিএইচপির ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাও আমরা এখানে ইউজ করব না। ওকে, আমরা যেটা র পিএইচপি আমরা পুরোটা একদম র পিএইচপি দিয়ে আমাদের পুরো কোর্সের ইয়েটা আর কি কমপ্লিট করব। তো আমি আজকে এখন শুরু করি পিএইচপির। শুরু করার জন্য আপনাদের যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে হলো, যখন আপনারা, ভাই আপনি যে, আচ্ছা একটু দাঁড়ান 1 মিনিট। তো পিএইচপি শুরু করার জন্য আপনারা তো লাইভ সার্ভার ইউজ করেন ম্যাক্সিমাম মানুষজন। বাট আপনাদের যদি কারো কোনো লাইভ সার্ভার না থাকে, তাহলে আমাদের যে পিসি বা কম্পিউটার আছে সেটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে কনভার্ট করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে হলো রুলস। তো যদি আপনাদের লাইভ সার্ভারে কাজ করেন তাহলে কোনো, হ্যাঁ রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং চালু আছে ভাইয়া। যদি আপনারা লাইভ সার্ভারে কাজ করেন তাহলে পিএইচপির কোনো ইস্যু নেই, কারণ লাইভ সার্ভার অলরেডি পিএইচপির জন্য যেসব জিনিস দরকার সেগুলো ইনস্টল করাই থাকে পিএইচপি ল্যাঙ্গুয়েজের জন্য। বাট লোকাল সার্ভারে এই জিনিসগুলো ওইখানে ইন্টিগ্রেট করা থাকে না। ওকে, আপনারা যদি লোকাল সার্ভারে যখন, আচ্ছা এর মানে কি আপনারা লোকাল সার্ভার শিখতে চান না কিভাবে কাজ করে? আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা ঠিক আছে, দেখেন। হ্যাঁ, আপনাদের জ্যাম দিয়ে করতে হবে এখন, পুরো প্রজেক্টটা জ্যাম দিয়ে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো আপনি ইয়েটা অফ করেন, আমি সবাইকে বলে দিই কিভাবে কাজ করবে। তো এখানে অনেকে আছেন যারা কোনো কিছু জানেন না, তাদের জন্য আমি বলি আর কি। যারা কম্পিউটার সায়েন্স ব্যাকএন্ড কিংবা পিএইচপি নিয়ে কাজ করছেন তারা হয়তো জানেন, বাট আদার্স মানুষজন এগুলো জানবেন না, এটি স্বাভাবিক। তো আমরা পিএইচপি কোড করার জন্য যে কাজটা করব, আমাদের যে এনভায়রনমেন্ট আছে লোকাল এনভায়রনমেন্ট বা আমাদের যে কম্পিউটার বা আমাদের ল্যাপটপ যে পিসি, সেটাকে আমরা পিএইচপি কোড যেন সে রান করতে পারে বা এই যে সার্ভারে কোড যেন সে রান করতে পারে, এই জন্য আমাদের লোকালে একটা সার্ভার তৈরি করতে হয় আমাদের। তো এই জন্য আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করবো সেটার নাম হচ্ছে জ্যাম্প, ZAMPP, জ্যাম্প। আপনার জ্যাম্প লেখে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। আপনারা এখানে ডাউনলোড জ্যাম্পে ক্লিক করবেন। ডাউনলোড জ্যাম্পে ক্লিক করলে আপনাদের এখান থেকে জ্যাম্প ইনস্টল করার ভার্সনগুলো চলে আসবে। ওকে, এটা হচ্ছে 7.2.3 হচ্ছে লেটেস্ট ভার্সন, না 7.4.8 হচ্ছে লেটেস্ট ভার্সন আর কি। ওকে, আপনি এখানে এটা হচ্ছে ডাউনলোড 64 বিট, যদি এটাতে ক্লিক করেন তাহলে জ্যাম্প অটোমেটিক্যালি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি।
আপনারা যারা যারা কখনো জ্যাম্প ব্যবহার করেনি বা জ্যাম্প ইনস্টল করেনি, আপনাদের পিসিতে এই জিনিসটা ইনস্টল করে রাখেন। এই জিনিসটা আমাদের আজকে থেকে দরকার হবে। ওকে, তো জ্যাম্প যখন ইনস্টল করবেন, জ্যাম্প অনেক সময় দেখা যায় যে আপনাদের পিসিতে ইনস্টল হতে চাইবে না আর কি। হ্যাঁ, প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হচ্ছে হলো জ্যাম্পের যে পোর্ট, সেটা হচ্ছে অনেক সময় অনেক সফটওয়্যারের সাথে কনফ্লিক্ট করে, বিশেষ করে স্কাইপের সাথে এটা হচ্ছে অনেক সময় কনফ্লিক্ট করে। আপনারা ইনস্টল করে ট্রাই করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কাইন্ডলি একটু জানান আর কি। ওকে, আচ্ছা, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। আমার পিসিতে অলরেডি ইনস্টল করাই আছে, আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই আমার পিসি থেকে। জেড এ, আচ্ছা, এক্স এ এম পি পি, একটু দাঁড়ান আমি এখানে আসি, সার্চ এক্স এ এম পি পি জ্যাম্প। ওকে, সো আমার এখানে অলরেডি জ্যাম্পটা ইনস্টল করাই আছে আমার এখানে। আমি যদি জ্যাম্পটাকে এখান থেকে ওপেন করে একটু ট্রাই করি, একটু দাঁড়ান, এই যে এটা হচ্ছিল আপনারা যখন জ্যাম্পটা ইনস্টল হয়ে যাবে এই ধরনের ওপেন করলে এই ধরনের একটা আপনারা ইন্টারফেসটা পাবেন আর কি। এখানে জ্যাম্প দেখেন, এক্স এ এম পি পি জ্যাম্প, জ্যাম্পের পুরো মিনিংটাকেও আচ্ছা আমি বলে দিই। সেটা হচ্ছে হলো এক্স হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এর মানে হচ্ছিল জ্যাম্প ধরেন আমাদের উইন্ডোজে যেভাবে কাজ করতেছে এটা হচ্ছিল ম্যাকও সেইভাবে কাজ করবে আর কি। এই জন্য আর কি এক্স দেয়া, বা এটাকে আর কি বলা হচ্ছিল ক্রস প্ল্যাটফর্ম। এই দেখেন, আপনি যদি এখানে যান, এখানে আসলে দেখবেন যে উইন্ডোজের জন্য ভার্সন আছে, আবার একটু নিচে এসে দেখেন লিনাক্সের জন্য কিন্তু ভার্সন আছে। আবার নিচে আসেন, এই যে ওএস এর জন্য জ্যাম্পের ভার্সন আছে। এর মানে আমাদের এই একটি সফটওয়্যার আমাদের তিনটা প্ল্যাটফর্মে কাজ করে, উইন্ডোজে কাজ করে, লিনাক্সে কাজ করে, আবার ম্যাকেও কাজ করে। এই জন্য হচ্ছিল এক্স দেয়া। ওকে, ক্রস প্ল্যাটফর্ম বোঝানোর জন্য। এ ফর অ্যাপাচি, এই যে অ্যাপাচি সার্ভার, আমাদের জ্যাম্প যেটা ইউজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাপাচি সার্ভার। আর এম ফর মাই এসকিউএল, পি ফর পার্ল, পি ফর পিএইচপি। এর মানে হচ্ছে জ্যাম্প দিয়ে শুধুমাত্র আপনি পিএইচপি এবং পার্ল এই দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন ব্যাকএন্ডে। ওকে, এটা হচ্ছে জ্যাম্পের ফুল মিনিং আর কি। আচ্ছা, আমাদের যেটা ফার্স্ট কাজ থাকবে, আমরা এখানে আসার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। আর আমি আপনাদেরকে যদি দেখাই, সিতে যাব, আমি আমার সি ড্রাইভে যাচ্ছি। যখন আপনারা জ্যাম্প ইনস্টল করবেন এবার জ্যাম্প নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি এখানে ডাবল টাইম ইনস্টলেশন ছিল, আপনারা এটা কখনো করবেন না, আমি হচ্ছে সেকেন্ড এটা ইউজ করি আর কি। ওকে, আপনি জ্যাম্পের মধ্যে যাবেন, তারপর htdoc নামে একটা ফোল্ডার আছে, আমরা সবসময় htdoc ফোল্ডারের মধ্যে কাজ করব। এর মানে এইখানে আমরা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করি সেগুলি আমাদের এখানে লোকাল সার্ভারের ফোল্ডার হিসেবে কাজ করবে। আপনারা যেমন ইয়ে করতেন, মানে লাইভ সার্ভারের ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে পাবলিক html এ যে ফাইলগুলো রাখতেন না, সেই ফাইলগুলো আমরা কোথায় রাখবো? আমরা সিতে যাব, সিতে যাওয়ার পর জ্যাম্প নামে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারের মধ্যে গিয়ে htdoc নামে যে ফোল্ডার পাবো সেখানে যা রাখবো। তাহলে এই দুটো সেম ভাবে কাজ করবে। আপনারা লাইভে যেভাবে কাজ করতেন সেটা সেম টু সেম আপনারা লোকাল সার্ভার কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এই জিনিসটা হয়তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস করেন তখন হয়তো এই জিনিসটার সাথে আপনারা পরিচিত হয়েছেন আর কি। যারা পরিচিত হননি তারা অলরেডি এটা একটু ইনস্টল করে নিন আপনাদের সার্ভারে, লোকালে কাজ করার জন্য এই জিনিসটা দরকার। ওকে, তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে আসলাম, আসার পর আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। আপনারা ফার্স্টে অ্যাপাচি যে সার্ভার সেটাকে স্টার্ট করে দিবেন, মাই এসকিউএল যেটা আছে এটাকে স্টার্ট করে দিবেন। আমরা এই দুটোকে এখান থেকে স্টার্ট করে দিলাম। ওকে, এখন যদি আপনারা যদি এখানে যান, আমি আজকে ডেটাবেস নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্ট খালি এটা বলে দিলাম আপনাদেরকে এই জিনিসটাকে ইনস্টল করে রাখতে হবে। সে তখন যখন আপনি এগুলো ইনস্টল করবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা পোর্ট সে ধরে নেয়, দেখেন 3306 একটা পোর্ট সে এখান থেকে পিক করে নিচ্ছে আর কি। ঠিক আছে, তো এটি হচ্ছিল নর্মালি জ্যাম্পের কাজ। আপনার কাজ হচ্ছিল আপনার ওখান থেকে জ্যাম্পটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আমরা এই জ্যাম্পের কাজটা শুরু করব হচ্ছে হলো আগামী ক্লাস থেকে। টেকট্রাড অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা জ্যাম্প নিয়ে কাজ করব। সো আগামী ক্লাসের মধ্যে আপনাদের সবার পিসিতে যেন জ্যাম্প সফটওয়্যারটা বা এই যে সফটওয়্যার যেটা আমরা দেখাচ্ছি সেটা যেন আপনাদের পিসিতে আগে থেকে ইনস্টল করা থাকে, কারণ এটাতে ইনস্টলেশনে অনেক সময় প্রবলেম দেখা দেয়। আপনারা যদি এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনারা পিছিয়ে পড়বেন। ওকে, সো এই কাজটা আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই কাজটা কমপ্লিট করে ফেলবেন। একটা জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করবেন, ইনস্টল করে আপনারা দেখবেন যে ইনস্টলেশন ঠিকঠাক মতো কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, কোনো সমস্যা নেই। না, আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারেন, আমার কোনো ইস্যু নেই। আপনারা চাইলে লাইভে কাজ করতে পারেন, আপনারা যেখানে খুশি আর কি। হ্যাঁ, আপনাদের খুশি। আচ্ছা, ঠিক আছে। আর এখানে বলছে হচ্ছে তৌফিকুল ভাই লাইভ সার্ভারে করা যাবে না? অবশ্যই করা যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে, বাট
আপনাদের খুশি, কিন্তু লাইভ সার্ভার হচ্ছে কোড এডিটর পাওয়া যায় না। লাইভ সার্ভার যখন আপনার কোনো কোড এডিট করেন, হঠাৎ করে একটা কোড এডিট করার সাথে সাথে পুরো সাইটটাও ডাইনো হয়ে যেতে পারে, ঝামেলা দেখা দেয়। তো আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে লোকালে কনভার্ট করি। যখন দেখি যে না লোকালে ঠিকঠাক মতো কাজ করতেছে, তখন আমরা এটাকে লাইভে পুশ করে দিই। এটা হচ্ছে নর্মাল থিং আর কি, বুঝছেন? আর হঠাৎ করে কোড করতে করতে দুই একটা ওয়ার্ড যদি এদিক ওদিক হয়, দেখবেন যে পুরো সার্ভারটাই ডাউন হয়ে গেছে। তখন হচ্ছে আবার ঝামেলা দেখা দিবে। কোনো দরকার নেই, আমরা হচ্ছে আগে লাইভ লোকালে করি, লোকালে করার পর চেক করে দেখে যাচ্ছে ঠিক আছে কমপ্লিট, ওকে ফাইন, দেন আমরা এটাকে লাইভে আপলোড করে দিই। এভাবে আমরা সাধারণত কাজ করি। সো আই থিঙ্ক আপনাদের সবার পিসিতে অলরেডি তাহলে জ্যাম্প ইনস্টল করাই আছে। ওকে ফাইন। তো আমরা পিএইচপি আজকে কিছুটা কোড করে আমরা দেখব, আমরা শুরু করব। আমি আপনাদের জন্য এখানে একটা ফোল্ডার ওপেন করলাম। আমরা পিএইচপি নামে একটা ফোল্ডার ওপেন করলাম, না অন্য কিছু দিই। এখানে ফোল্ডার কি করা যায়, আচ্ছা এলইডিপি নামে এলইডিপি। আচ্ছা ফোল্ডার ওপেন করলাম, ফোল্ডার ওপেন করার পর এখানে এসে আমি এখানে আপনাদের জন্য একটা ফাইল ক্রিয়েট করব। সরি, ফাইলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ওকে, আমি এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে শর্টকাট একটা ফাইল, এর আগে আপনাদের ছিল index.html, আপনারা শুধুমাত্র html পরিবর্তে এখন থেকে কি হয়ে যাবে, পিএইচপি হয়ে যাবে। এর মানে আপনারা যখন এর আগে যেসব কাজ কমপ্লিট করে ফেলছেন, লাইক আমি যদি আপনাদের এর আগের কাজের ফোল্ডারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, লাইক বেসিক এখানে মেবি ছিল আপনাদের। সো এখানে যে কাজগুলো করে ফেলছেন, এই যে ধরেন কমপ্লিট করলেন, যখন এই জিনিসটা ব্যাকএন্ডে যায় বা ব্যাকএন্ডে কোড করার জন্য যায়, তখন তারা কি কাজ করে, এই নামটাকে এখান থেকে রিনেম করে এইচটিএমএল এর পরে এসে সবগুলোতে তারা পিএইচপি বসায় দেয়। তাহলে এই জিনিসটা হচ্ছে সার্ভারের জন্য তখন তৈরি হয়ে যায়। এইভাবে আমরা একটা এইচটিএমএল ফাইলকে আমরা পিএইচপিতে কনভার্ট করে ফেলি, জাস্ট রিনেম করে দিব। আমরা পিছনে যে ইয়েটা থাকবে এক্সটেনশন, সেটাকে আমরা এখান থেকে রিনেম করে দিব, তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এটা যেমন আছে তেমনই রাখলাম। আচ্ছা, এখন হচ্ছিল আমরা লোকাল সার্ভার থেকে আমরা আমাদের ফাইল যেটা ছিল সেটাকে একটু অ্যাক্সেস করব। তার আগে আমি এটাকে এখান থেকে কপি করে আমাদের কোড লেখার ফোল্ডারে নিয়ে আসি। সো এখানে আসলাম, আসার পর আমরা আমাদের ফাইলটাকে এখানে রেখে দিলাম। ছিল, এটা ছিল আমাদের সেই পিএইচপি কোড লেখার জায়গা, স্পেস। ওকে, HTML দিলেও চলবে, না দিলেও চলবে। আপনাদেরকে আমি HTML আজকে দিলাম না, না দিয়ে নরমালি আমি এখানে রেখে দিলাম। ওকে, আচ্ছা, তো মোটামুটি এই ছিল। তো আমি যদি আপনাদের একটু ইয়েতে যাই, আপনাদের এখানে মেবি আর তেমন কিছু নাই, আপনাদের একদম ডিরেক্টলি কাজের আর কি লোকাল সার্ভার আপনারা জানেন কিভাবে কাজ করে, পিএইচপি ইনস্টলেশন আপনার জ্যাম্প ইনস্টল করলে হয়ে যাবে। আমরা এখন যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে একদম পিএইচপির বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করে এই আজকের যে সব টপিকগুলো আছে আমরা এই টপিকগুলোকে এখান থেকে কভার করে ফেলবো। ফার্স্টে যে জিনিসটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে আমাদের পিএইচপির সিনট্যাক্স, যে আসলে পিএইচপি কোডগুলো কিভাবে লেখে আর কি। ওকে, আমি এখানে আসলাম, আমি যদি এই ফাইলটাকে একটু সেভ করি, আমি এখানে এইচটিএমএল কোড লেখার দরকার নেই, বাট আমি এটা আলাদা করে রাখলাম। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন পিএইচপি কোড আসলে কিভাবে লেখে বা পিএইচপি সিনট্যাক্স গুলোকে আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি, আমরা সেই জিনিসটা আর কি দেখি। তো পিএইচপি কোড লেখার সিনট্যাক্সটা হচ্ছে আমরা পিএইচপি এভাবে ব্র্যাকেট দিব, আমরা একটা হট সাইন দেবো পিএইচপি, তারপরে দিয়ে পিএইচপি। তো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স পিএইচপি কোড লেখার। ওকে, সো আমরা কি কাজ করবো, আমরা ফার্স্টে আসবো, আমি আরেকবার একটু দেখাই দিই। আমি এটাকে ওপেন করলাম, আমি এখানে আসলাম, আসার পর এইভাবে যাব, যাওয়ার পর দুইটা হট সাইন দিবেন, তারপর এখানে এসে বলবেন পিএইচপি। মানে এটা হচ্ছিল তার ওপেনিং সিনট্যাক্স, আর এটা হচ্ছিল তার ক্লোজিং সিনট্যাক্স। এর মধ্যে এসে হচ্ছিল আমরা আমাদের পিএইচপি যত কোড আছে সেই কোডগুলোকে লিখব। এর আগে একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন এইচটিএমএল লিখতেন তখন কি করতেন, এইচটিএমএল এভাবে শুরু ছিল, শুরু করার পর আপনারা আসতেন এভাবে শেষ করতেন। আবার যখন স্ক্রিপ্ট লিখতেন, জাভাস্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট লিখতেন, আবার স্ক্রিপ্ট এসে শেষ করতেন, এর মধ্যে স্ক্রিপ্টের কোডগুলো লিখতেন। ঠিক তেমনি আপনারা যখন পিএইচপি কোড লিখবেন তখন কিভাবে কাজ করবেন, আমরা এইভাবে একবার পিএইচপি শুরু করে দিব, তারপর এসে এর মধ্যে হচ্ছিল আমরা পিএইচপি সিনট্যাক্সটাকে শেষ করে দিব। এর মধ্যে আমরা চাইলে আমাদের পিএইচপি কোডটাকে লিখতে পারি। তো ফার্স্টে আমরা একটু দেখি যে আসলে পিএইচপি কোড দিয়ে কিভাবে কোনো কিছু প্রিন্ট করা যায়, মানে চোখে দেখা যায়। আমরা যেমন জাভাস্ক্রিপ্টে দেখতাম যে ডকুমেন্ট ডট রাইট, এটা দিলে কাজ করা যায়, তেমনি পিএইচপিতে কিভাবে আসলে এই জিনিসগুলোকে চোখে দেখা যায়। তো পিএইচপিতে একটা ফাংশন আছে যার নাম হচ্ছিল ইকো। ইকো ইকো মানে হচ্ছে প্রিন্ট করে দেয়। এখন এর মধ্যে আমরা যে জিনিসটা দিব সেই জিনিসটা আমাদেরকে প্রিন্ট করে দিবে, হ্যালো ওয়ার্ল্ড অর সামথিং, যা খুশি আপনারা এখান থেকে দিতে পারেন। আমি একটু বড় করে দিই। সো ইকো যখন দিবেন আপনারা কোনো কিছু, এর আগে ছিল ডকুমেন্ট ডট রাইট, আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি। তো আপনারা যখন ইকো দিবেন এখানে, তখন কি কাজ করবে, এই যে এই জিনিসটা আছে এই জিনিসটাকে সে আমাদের প্রিন্ট করে দেখাই দিবে। তো আমরা একটু দেখি আমাদের ব্রাউজারে যাই, একটু দেখি কি অবস্থা। আমাদের লোকাল হোস্ট, আমাদের ওটার নাম ছিল LETP। ওকে,
সো এখন আসলে আমরা দেখতে পারবো যে এখানে সে অলরেডি আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে। সো আমরা যখন আমাদের পিএইচপিতে কোনো কিছু আমরা এখানে আহ, দেখতে চাইবো বা প্রিন্ট করে দেখতে চাইবো, তখন হচ্ছে আমরা এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিব। এইভাবে সাধারণত পিএইচপিতে কোনো কিছু শো করে। তো আমি আসলাম, আমি আসার পর এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখি। তো যখন আমরা জাভাস্ক্রিপ্ট করি তখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার সময় কি লিখছিলাম, var, var, রাইট? বাট পিএইচপিতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এরকম একটা ডলার সাইন দিয়ে। এরকম একটা যদি ডলার সাইন দিই তাহলে সে ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার হয়ে যায়। তো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম যার নাম দিলাম নেম। তো এর মধ্যে আমি একটা নাম রাখলাম, লেটস আমি আপনাদের এলইডিপি নামটাই লিখে দিলাম। এখন যদি আপনি এই জিনিসটা দেখতে চান তাহলে আসবেন ইকো, ইকো করার পর জাস্ট খালি এই জিনিসটাকে এখানে ডিফাইন করে দিয়ে দিবেন। তাহলে সে কি কাজ করবে, সে এই নামটাকে এখানে প্রিন্ট করে দিবে। আমি আসলাম, আসলে যদি এটাকে দিই এলইডিপি নামটা এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন আপনারা এটা তো নর্মাল জিনিস আপনারা দেখলেন যে আসলে কিভাবে এই জিনিসটা করে। আমি আপনাদের একদম বেসিকের কিছু জিনিস শুরু করি, একদম বেসিক থেকে আর কি, জিনিসগুলো আপনাদের আজকে দরকার হবে। ফার্স্টে যে জিনিসটা আজকে আমি শুরু করব, আমরা আমি এখানে নোট ডাউন করে রাখতেছি আপনাদের জন্য। আচ্ছা, যদি কোনোভাবে কারেন্ট চলে যায় তাহলে আমি ট্রাই করবো আপনাদের এই ক্লাসের একটা ব্যাকআপ নেওয়ার আর কি, হ্যাঁ, যে কোনো সময় যদি ইলেকট্রিসিটি কোনো প্রবলেম দেখা দেয় আর কি সেক্ষেত্রে। আচ্ছা, আমি এখানে আসলাম, আসার পর যে জিনিসটা ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে আমাদের পিএইচপি সিনট্যাক্স, মানে আসলে আমাদের পিএইচপি সিনট্যাক্সটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখলাম। সিনট্যাক্সটা কি জিনিস, সিনট্যাক্সটা হচ্ছিল কিভাবে একটা পিএইচপি ওপেন হলো আর কিভাবে ক্লোজ হলো, এর মধ্যে হচ্ছিল আমরা আমাদের পিএইচপি কোডগুলো লিখি। আপনারা চাইলে এর বাইরে এইচটিএমএল কোড লিখতে পারেন, কোনো ইস্যু নেই, এইভাবে লিখতে পারি। আবার যদি চান যে না আমি এইচটিএমএল মধ্যে পিএইচপি লিখবো, তাহলে আপনি এখানে এসে সরাসরি এইভাবে একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করতে পারেন, একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করে এর মধ্যে আপনি পিএইচপি কোড লিখতে পারেন। তো এর মানে হচ্ছিল আপনারা যখন যেখানে পিএইচপি কোড লিখতে চান শুধুমাত্র এইভাবে একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করবেন, লাস্টে এসে একবার পিএইচপি সিনট্যাক্সটা শেষ করে দিবেন। আপনারা যে কোনো জায়গায় এইচটিএমএল কোডের মধ্যে পিএইচপি লিখতে পারবেন এইভাবে আর কি। আচ্ছা, আমি আপাতত এইচটিএমএল কোডটাকে এখান থেকে দূরে সরে রাখলাম। আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো আর কি, সেই জিনিসটা আসলে পিএইচপি তে খুব একটা ইফেক্ট ফেলবে না, বাট আপনারা যদি এর ইন ফিউচার অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে এই জিনিসগুলো দরকার হবে। জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, হ্যাঁ। তো আমরা আসলে ডেটা টাইপ জিনিসটা আর কি একটু দেখে নিই। ডেটা টাইপ বলতে জিনিসটা বোঝায় আর কি যে ডেটা কি জিনিস, ডেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন। লাইক আপনি কোন একটা নাম্বার দিলেন, কোন একটা নাম দিলেন, কোন একটা ডিজিট দিলেন, কোন একটা প্যারাগ্রাফ, কোন একটা সামথিং কোনো কিছু আছে, যে কোনো ইনফরমেশনটাকে সাধারণত ডেটা বলে ডাকে আর কি। ওকে, ডেটা। সো এগুলো বিভিন্ন ধরনের টাইপ হয়। টাইপ কি জিনিস ভাইয়া? টাইপ হচ্ছে ধরেন আপনি এখানে এলইডিপি দিলেন, আবার আপনি তো এমনও করতে পারতেন যে আরেকটা ভ্যারিয়েবল দিয়ে এখানে এসে আপনি 3 দিলেন, এটা একটা জিনিস। আবার ধরেন এখানে একটা ভ্যারিয়েবল দিলেন, ভ্যারিয়েবল দিয়ে আপনি এখানে এসে 5.6667 সামথিং এরকমও দিতে পারেন, স্বাভাবিক। সো এইগুলো হচ্ছে হলো ভ্যারিয়েবলের বিভিন্ন ধরনের টাইপ। যে এখানে একটা একটা টাইপ দিলাম যেখানে শুধুমাত্রই আমাদের টেক্সট টাইপের জিনিসগুলো আছে, লেটারগুলো আছে। আবার এখানে আসলাম ডিজিট দিলাম, আবার এখানে ডিজিট দিলাম ঠিক আছে, বাট পূর্ণ সংখ্যা না দিয়ে আমরা দশমিকের পরে অনেকগুলো ঘর ব্যবহার করলাম। সো এই জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, এইগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ নামে পরিচিত। তো আমরা ফার্স্টে আসি, আমরা যদি ফার্স্টে আসি প্রথম যে ডেটা টাইপটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। ওকে, স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হচ্ছে হলো বিভিন্ন ধরনের লেটার বা এলিমেন্ট আমাদের কিবোর্ডে যেসব জিনিস অ্যাভেলেবল সবগুলি হচ্ছে এক এক ধরনের স্ট্রিং। আমাদের কিবোর্ডে যত কিছু আছে লাইক ডিজিটটা ব্যতীত আমাদের এই কিবোর্ডে যা কিছু আছে স্পেশাল ক্যারেক্টার কিংবা এ টু জেড যা কিছু আপনাদের এখানে পসিবল সবগুলো হচ্ছে এক এক ধরনের স্ট্রিং। এগুলোকে সিঙ্গলি মানে সিঙ্গেল ভাবে বলা হচ্ছিল ক্যারেক্টার। ক্যারেক্টার কি জিনিস, মানে ধরেন আপনি শুধুমাত্র একটা জিনিস লিখলেন, এস কিংবা আর কিংবা হ্যাশ কিংবা কমা, এই যে সিঙ্গেল, এইসব সিঙ্গেল যখন আপনারা ইউজ করেন সেই জিনিসটা হচ্ছে ক্যারেক্টার। একটা 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 করে, কিংবা ধরেন একটা ওয়ার্ড লিখলাম, এভাবে হচ্ছে ক্যারেক্টার হলো, এবিসি লিখলেন ক্যারেক্টার। বাট যখন আপনারা অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে করে দিবেন তখন হচ্ছে ওটাকে সাধারণত স্ট্রিং বলে ডাকা হয়। লাইক আই লাভ মাই কান্ট্রি, এরকম যখন অনেক কিছু বড় করে দেন তখন ওই আচ্ছা কান্ট্রি স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, সিওইউএন। তো সিওইউএন, তো যখন আপনারা এত বড় কোনো কিছু দেন বা এর থেকে অনেক অনেক বড় কোনো কিছু দেন তখন হচ্ছে সাধারণত সেই জিনিসটা স্ট্রিং আকারে লিখতে হয়, বা এই জিনিসগুলোকে বলে স্ট্রিং। বাট আপনাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজে এত কিছু লিখতে হবে না, কারণ পিএইচপিতে শুধুমাত্র আপনি যদি ডলার সাইন দেন সে অটোমেটিক্যালি নিজের জন্য সে এক ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা রাখে যার মধ্যে আপনি স্ট্রিং রাখেন আর এখানে ইন্টিজার রাখেন, যেটাই রাখেন না কেন সে অটোমেটিক্যালি নিয়ে নেয়। বাট অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে ডিফাইন করে দিতে হয় যে আসলে যে ভ্যারিয়েবলটা আপনি লিখবেন তার মধ্যে কি ধরনের ভ্যালুটাকে আপনি সেভ করতেছেন, সেই জিনিসটা আগে থেকে ডিফাইন করে রাখতে হয় আর কি। ওকে, বাট আমরা আমাদের পিএইচপিতে এই ধরনের কোনো কিছু ডিফাইন করে রাখবো না।
তার একটা স্ট্রিং, আর একটা আছে হচ্ছিল আমাদের ইন্টিজার। ইন্টিজার কি জিনিস? ইন্টিজার হচ্ছিল ডিজিট বা পূর্ণ সংখ্যার মধ্যে আর কি, যেগুলোতে কোনো দশমিক থাকবে না সেটা আর কি। যেমন হচ্ছিল 3, 3 একটা ইন্টিজার ভ্যালু, এটার আশেপাশে কোনো দশমিক দিয়ে কোনো কিছু নাই। আর নিচে এসে দেখেন যে এরপরে দশমিকের পর অনেক কিছু আছে। এই ধরনের যদি কোনো কিছু ঘটে বা ভগ্নাংশ টাইপের, সেটাকে সাধারণত প্রোগ্রামিং এর ভাষায় ডাকা হয় ফ্লোট নামে বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এই নামে সাধারণত প্রোগ্রামিং ভাষায় ওটাকে কল করা হয়। ওকে, সো আমাদের যদি নর্মাল যদি আমাদের কোনো ক্যারেক্টার টাইপের কোনো কিছু থাকে বা কোনো লেটার এই টাইপের বা এইগুলোকে আমরা সাধারণত তখন স্ট্রিং বলে ডাকবো। আর যদি ডিরেক্টলি এরকম কোনো কিছু থাকে তখন ওটাকে আমরা ইন্টিজার বলে ডাকবো। আর যদি পয়েন্টের পরে কিছু একটা থাকে তাহলে এগুলোকে আমরা সাধারণত চিনবো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট হিসেবে। আরেক ধরনের ডেটা টাইপ সম্পর্কে আপনাদের একটু ধারণা রাখা উচিত, সেটা হলো বুলিয়ান। আমি এখানে একটু BLEE বুলিয়ান লিখে দিলাম আর কি। হ্যাঁ, বুলিয়ান বলতে কি বোঝায়? বুলিয়ান বলতে বোঝায় হচ্ছে সাধারণত ট্রু অর ফলস, মানে একটা জিনিস এটা কি ট্রু হবে নাকি ফলস হবে, এর দুটো ভ্যালু সে রিটার্ন করতে পারে, একটা 0 একটা 1। এই জিনিসটা একটু মাথায় রাখেন, আমাদের পিএইচপিতে এই জিনিসটা খুবই দরকার হবে। ওকে, বুলিয়ান হয় 0 অথবা 1 কে সে রিটার্ন করে থাকে। 0 হয় কখন? যখন আমাদের ভ্যালুটা এখান থেকে ফলস হয় তখন 0 হয়, আর যখন ট্রু হয় তখন আমাদের ভ্যালুটা হচ্ছিল 1 হয়ে যায়। এর মানে বুলিয়ান ধরেন এখানে কোনো কিছু রিটার্ন করলো, যদি সে 0 রিটার্ন করে এর মানে বুঝতে হবে যে আপনারা যে কোডটা করছেন বা যেটা রিটার্ন হয়েছে সেটা হচ্ছে ফলস হয়ে গেছে, সে ঠিকঠাক মতো ভ্যালু রিটার্ন করতে পারেনি। আর যখন আপনি দেখবেন যে তারা 1 রিটার্ন করছে এর মানে হচ্ছে ভ্যালুটা ঠিক আছে বা সে ওখান থেকে ট্রু কে রিটার্ন করে দিছে। ওকে, সো মোটামুটি আমরা এই কটা যদি ডেটা টাইপ সম্পর্কে ধারণা রাখি, BLEEAM মেবি। সো মোটামুটি যদি আমরা এই কটা ডেটা টাইপ সম্পর্কে ধারণা রাখি তাহলে আমাদের চলবে। একটা হচ্ছে আমাদের স্ট্রিং, যার মধ্যে আমাদের ক্যারেক্টারও আছে স্ট্রিংও আছে। আর একটা হচ্ছে আমাদের নাম্বার, নাম্বারের মধ্যে আমরা সাধারণত ইন্টিজার এবং ফ্লোট দুটোকে আমরা দেখছিলাম। আর একটা হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ান হচ্ছে আমাদের দুই ধরনের ভ্যালুকে রিটার্ন করে, একটা হচ্ছে হয় সে ট্রু হবে অথবা সে কি হবে, ফলস হয়ে যাবে। ওকে, মোটামুটি হচ্ছিল আমরা যদি এই তিন ধরনের ডেটা টাইপ সম্পর্কে ধারণা রাখি তাহলে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো। মানে মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই তিন ধরনের ডেটা টাইপটা আর কি অ্যাভেলেবল বা ডেটা টাইপগুলো দেখা যায়। এই তিনটা নিয়ে সাধারণত ম্যাক্সিমাম কাজগুলো কমপ্লিট করা হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিম্পল ডেটা টাইপ ছিল। এখন আমরা যদি পিএইচপিতে এসে এরকম যদি ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করে তার মধ্যে ভ্যালু রাখতে চাই, যখন আমরা স্ট্রিং টাইপের কোনো ভ্যালু রাখবো তখন আমরা কি কাজ করব? এরকম ডাবল কোটেশন দিয়ে এর মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটেশন দিয়েও রাখতে পারেন, দুটোই সেম কাজ করে পিএইচপিতে। পিএইচপিতে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দুটোই কাজ করে। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কি আমি সিঙ্গেল কখন ইউজ করবো, ডাবল কখন ইউজ করবো? প্রবলেমটা কোথায় দেখা দিবে আমি আপনাদেরকে একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই। HTML, আচ্ছা আমি HTML আসলাম, আসার পর এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে রাখলাম। এখন ধরেন আপনার এখানে কোনো কিছু ডিফাইন করা দরকার এই 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 কোডের মধ্যে এসে আর কি। হ্যাঁ, এর মধ্যে আপনার পিএইচপি সিনট্যাক্স দিয়ে কোনো কিছু আপনাদের দেওয়া দরকার এইখানে এসে। সো এমন সময় অনেক সময় হতে পারে যে অলরেডি দুই পাশে আমাদের এরকম ডাবল কোটেশন আছে। এখন যদি আপনি আবার এখানে যদি ডাবল কোটেশন দিয়ে কোনো কিছু শুরু করেন এইভাবে, তখন হচ্ছিল এই কোটেশন থেকে শুরু করে সে অ্যাঙ্কর ট্যাগটাকে এই কোটেশন পর্যন্ত নিয়ে নিবে, মানে হাইপার রেফারেন্সটাকে। এরপরে যে কোটেশন আছে সেটাকে সে অমিট করে দেওয়ার ট্রাই করানোর সময়। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনে সাধারণত আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যখন দেখবেন যে বাইরে এরকম ডাবল কোটেশন আছে, ভিতরগুলোকে আপনারা চাইবেন সিঙ্গেল কোটেশন দিয়ে কাজ করার। এটা আমরা যখন প্রোগ্রামিং ইয়েতে যাব, মানে প্রজেক্টে যাব, তখন আমরা দেখবো। এখন এই জিনিসটা হয়তো বুঝতে পারবো না, বাট মানে নর্মাল সেন্সে জানেন যে অনেক সময় যদি আপনি এটাকে যদি ডাবল কোটেশন দিয়ে দেন, সে যখন অ্যাঙ্করটা কি করে এইখানে একটা কোটেশন শুরু করে, করতে করতে এইখানে এসে এই কোটেশনটাকে সে শেষ করে দেয়। মানে এর মধ্যে যেটা আছে সেটাকে সে হাইপার রেফারেন্স হিসাবে কাউন্ট করে নেয়, এরপরটাকে সে আর কাউন্ট করে না বাকিটুকু যেটা আছে। বাট আসলে তো এইভাবে ঘটনাটা ঘটতেছে না। ঘটনা কিভাবে ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে হচ্ছিল এইভাবে যে এই পুরোটার মধ্যে যে জিনিসটা আছে সেটাকেই তাকে হাইপার রেফারেন্স হিসেবে নিতে হবে আর কি। সো এরকম আর কি। তো আপনারা এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন যখন আমরা প্রজেক্ট কমপ্লিট করবো সেই ক্ষেত্রে। আপাতত আপনারা যখন যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন তখন আপনারা চাইলে এখানে ডাবল কোটেশন দিয়েও দিতে পারেন, সিঙ্গেল কোটেশন দিতে পারেন। বাট সাধারণত নেমের এই সকল ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিই কোনো কিছু ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি। ওকে, আমরা দেখবো অনেক সময় আমরা দেখবো যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতেছি, আবার অনেক সময় দেখবো আমরা ডাবল কোটেশন ব্যবহার করতেছি। সো এগুলোতে কোনো মানে কনফিউশন হবে না আর কি। হ্যাঁ, কনফিউশনের কিছু নাই, দুটাতেই কাজ করে। বাট ওই ওই মাঝে মাঝে হচ্ছে এইচটিএমএল এর সাথে কনফ্লিক্ট করে, তো এই জন্য আমরা যখন দেখবেন কনফ্লিক্ট করতেছে তখন চেঞ্জ করে আপনারা অন্য একটা মানে কোটেশন ইউজ করবেন। যদি দেখেন ওখানে সিঙ্গেল আছে তাহলে মাঝে ডাবল ইউজ করবেন, আবার যদি দেখেন মাঝে ডাবল আছে
তখন সিঙ্গেল ইউজ করবেন, এইভাবে আর কি নিজেদের মধ্যে করে ম্যাচ করে এটা ব্যবহার করতে হয়। তো আমরা এখন দেখি কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে। আমরা অলরেডি এটা দেখেই ফেলছি যে আমরা যদি এর মধ্যে কোনো কিছু নেম রাখতে চাই, আমরা যে কোনো নেম রাখলে চাইলে রাখতে পারি, একটা রাখতে পারি, আবার চাইলে এর মধ্যে আমরা চাইলে পুরো জিনিসটাকে এর মধ্যে আমরা সেভ করে রাখতে পারি, পুরো জিনিসটাকে আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি, দুটোই অ্যাভেলেবল হয় আর কি। হ্যাঁ, আমরা সিঙ্গেল যে কোনো একটাকেও রাখতে পারি, চাইলে পুরোটাকে রাখতে পারি। যখন আমরা এবার কোটেশনের মধ্যে কোনো কিছু, হ্যাঁ রাকেবুল ভাই বলে। হুম। হ্যাঁ। ও আচ্ছা, আপনার মনে হয় এটা ইয়ে করছেন, এটা হচ্ছে হলো সিনট্যাক্স, পিএইচপি শুরু আর শেষ করার সিনট্যাক্স। আপনি যেমন যখন জাভাস্ক্রিপ্ট লিখতেন তখন কি করতেন, এবার স্ক্রিপ্ট লিখে আবার স্ক্রিপ্ট শেষ করতেন না, এই যে এইভাবে একটা দিয়ে, এটা কেন দিতেন, যেন কোথা থেকে শুরু কোথা থেকে শেষ এই জিনিসটা যেন আপনাদের ব্রাউজার বুঝতে পারে। তেমনি হচ্ছিল পিএইচপি, এই ওপেনিং হচ্ছিল এটা আর ক্লোজিং হচ্ছিল এটা, এর মধ্যে হচ্ছিল পিএইচপি কোডগুলো লিখতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা। আহ, না এটা হচ্ছে হলো, না এটা এটা হচ্ছে হলো মানে লাইক নট লাইক এরকম। আপনাদের যদি সি শেখাতে যেতাম তখন এই জিনিসটা ভালো হতো, আপনাদের আপাতত ওই জিনিসটা স্কিপ করেন। যেহেতু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকএন্ড শুধুমাত্র আপনি, বাকিরা নাই, সুতরাং এই জিনিসটা স্কিপ করেন। শুধুমাত্র আপনারা এটা জানেন যে যখন আপনারা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, এর মধ্যে আপনারা যখন কোনো স্ট্রিং বা কোনো ক্যারেক্টার বা লেটার টাইপের কোনো কিছু দিতে যাবেন তখন হচ্ছে আপনারা এরকম দুটো কোটেশনের মধ্যে রাখবেন। আর যখন আপনারা এরকম ছাড়া কোনো নাম্বারকে ডিফাইন করতে যাবেন তখন কোটেশন ছাড়া ডিরেক্টলি এভাবে নাম্বারটাকে ডিফাইন করে দিবেন। এই দুটো জিনিস আপাতত মাথায় রাখেন আর কি। হ্যাঁ, এই দুটো জিনিস ঠিক আছে। আচ্ছা, এখন ধরুন আপনারা এটা কি করতে চান, আমি অলরেডি এখানে নেম প্রিন্ট করলাম, আমরা যখন জাভাস্ক্রিপ্টে দেখছিলাম প্লাস দিয়ে দিয়ে দুটাকে মার্জ করে দিতাম। সো ইকো যদি আপনারা এভাবে করতে চাই, ইকো লিখলাম যে মাই নেম ইজ, এভাবে আমরা লিখলাম। আমার এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে সে কি প্রিন্ট করবে, যে মাই নেম ইজ। এখন চাচ্ছেন যে না ঠিক আছে, যেটা আছে এর পরে আমরা আমাদের যে নাম, এই নামটাকে আমরা এখানে প্রিন্ট করতে চাই। জাভাস্ক্রিপ্টে আমরা যে জিনিসটাকে প্লাস দিয়ে করছিলাম, পিএইচপিতে এসে শুধু সেটাকে ডট, এইভাবে ডট দিয়ে করবেন। আপনি যদি এখানে ডট দেন তাহলে সে কি কাজ করবে, এই লেখাটার সাথে সে এর মধ্যে যে ভ্যালুটা আছে মানে এই ভ্যালু, এই দুটাকে সে অ্যাড করে নেবে। আমি এখানে লেটসে আমি আমার নামটাকে এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি, লেটসে আমি এখানে আপাতত এক্সাম্পলের জন্য দিয়ে দিলাম। তাহলে যদি আমি এই জিনিসটাকে রান করি তাহলে সে কি বলবে, মাই নেম ইজ, তারপর যখন দেখবে ডট, এর মানে কি একে কনক্যাট করতে হবে বা জোড়া লাগাই দিতে হবে, তখন সে এসে এখান থেকে এই ভ্যালুটাকে সে নিয়ে নেবে, নিয়ে পুরোটাকে সে এখান থেকে প্রিন্ট করে দিবে। আমি যদি এখানে আসি, আসার পর যদি আমি এটাকে একবার রিলোড দিই, মাই নেম ইজ, চলে আসছে। এর মানে আমরা জাভাস্ক্রিপ্টে যেটাকে প্লাস দিয়ে করতাম, দুটোকে পাশাপাশি জোড়া দিতাম, এখন আমরা সেটাকে কি করি, ডট দিয়ে জোড়া দিই। এখন ধরুন আমি চাচ্ছেন যে না এরপর আবার কোন কিছু লিখবেন, তাহলে ডট দেন, ডট দেওয়ার পর এখানে লিখলাম অ্যান্ড মাই আইডি ইজ দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের আইডিটাকে প্রিন্ট করে দিব, তাহলে এটাকে কপি করব, কপি করে এখানে এসে ডট দিয়ে এটাকে প্রিন্ট করে দিব। সো আমরা চাইলে এইভাবে কোনো কিছুকে এখানে ডিফাইন করে দিতে পারি। মানে বিভিন্ন যে আমাদের নিজেদের ডিফাইন করা ক্যারেক্টার বা স্ট্রিং এর সাথে আমাদের যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলগুলো যদি একসাথে প্রিন্ট করতে চাই বা জোড়া লাগাতে চাই তাহলে আমরা শুধুমাত্র ডট বসে দিব, এইভাবে ডট, ডট দিলে এগুলো পাশাপাশি একসাথে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে নেমের পরে আমি এক্সট্রা এই জিনিসটা লিখছি এই জন্য এরপরে ডট দিছি। যদি আপনি এই জিনিসটা না লিখতেন তাহলে ডট দেওয়ার দরকার ছিল না। মানে আপনি যখন ভ্যারিয়েবলের সাথে কোনো এক্সট্রা নিজের ডিফাইন করা কোনো লেখাগুলোকে অ্যাড করতে চাইবেন তখন ডট দিয়ে অ্যাড করতে হবে, এটা তো একটা ভ্যারিয়েবল। বাট এই জিনিসটা লেখা তো আমরা নিজেরা লিখছি আলাদাভাবে। সো যখন ভ্যারিয়েবলের সাথে আমরা নিজেদের মতো করে কোনো কিছুকে জোড়া লাগাতে চাইবো তখন আমাদের এখানে একটা ডট বসিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে, হ্যাঁ কারণ হচ্ছে আমরা এই যে যখন স্ট্রিংটা শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমাদের ডিফাইন করা স্ট্রিং, এরপর আমরা একটা ভ্যারিয়েবল আনতে যাচ্ছি অন্য কোনো কিছু, তখন হচ্ছে আমরা এখানে ডট দিয়ে দিব। মানে ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা জিনিসকে একসাথে আনতে গেলে তাদের মাঝখানে একটা ডট বসিয়ে দিব। ফার্স্টে দেখেন আমাদের নিজেদের ডিফাইন করা ল্যাঙ্গুয়েজ, তারপর কি একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো, এই জন্য কি এখানে ডট দিয়ে দিলাম।
আবার দেখেন যে ভ্যারিয়েবল শেষ, তখন আমরা আবার নিজেদের আবার ল্যাঙ্গুয়েজ দিয়ে যাচ্ছি ডিফারেন্ট জিনিস, তখন আমরা এখানে আবার একটা ডট দিয়ে দিলাম। এরকম ভাবে আলাদা আলাদা ভাবে জোড়া দেওয়া যায় বা ইকুয়াল করে। আমরা যদি এখানে এটাকে একটু রান দিই, তাহলে আমরা দেখতে পাবো মাই নেম ইজ ওমর ফারুক অ্যান্ড মাই আইডি ইজ 3 এইভাবে। সো আপনারা চাইলে ইজিলি এই জিনিসগুলোকে এইভাবে প্রিন্ট করতে পারেন। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন বাসায়, তাহলে হয়ে যাবে। আমি আপনাদেরকে হয়তো আরেকটু দেখাই দিই, যে চাচ্ছেন যে না আপনি শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার করবেন আর মাঝখানে কোনো ল্যাঙ্গুয়েজ মানে কোনো ইয়ে থাকবে না। তা আমি এখানে এটাকে ইয়ে করলাম, দিলাম। এখন চাচ্ছেন যে আপনি এটাকেও ইয়ে করবেন, এর মানে কি দুটো জিনিসকে একসাথে প্রিন্ট করবেন, তখন হচ্ছে আপনাকে এখানে ডট দিতে হয়। ডট দিয়ে মাঝখানে একটা গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে আবার এখানে প্রিন্ট করবেন। এই যে এখানে গ্যাপ, তাহলে সে কি কাজ করবে, যে এই নামের পর একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে আবার এই পরের ভ্যারিয়েবলটাকে সে এখান থেকে প্রিন্ট করবে। ওকে, আমরা যদি আসি, আসলে যদি প্রিন্ট করি, এই যে ওমর ফারুক, একটা ছোট্ট একটা গ্যাপ, তারপর একটা 3, এই যে ওমর ফারুক, মাঝখানে আমি এখানে একটা গ্যাপ তৈরি করে দিলাম নিজের মতো করে, তারপর আবার 3 এভাবে। সো আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তখন জাস্ট খালি ভ্যারিয়েবলের নামের সামনে একটা ডলার সাইন দিব, ডলার সাইন, ডলার সাইন, এটা মনে রাখেন, এটা কিন্তু ডলার সাইন। হ্যাঁ, আবার অনেক সময় আপনার ডলার সাইন দিয়ে আবার দিয়ে যে অ্যান্ড সাইন দিয়ে দেন এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার সময়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের ডলার সাইন। পিএইচপি তে ডলার সাইন দিলে এটা একটা ভ্যারিয়েবল হয়ে যায়। ভ্যারিয়েবল, পিএইচপি যেহেতু হাই লেভেল, মোটামুটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সুতরাং হচ্ছে ডিফাইন করতে হয় না যে আপনি এর মধ্যে কি টাইপের ভ্যালু রাখতেছেন। আমরা পিএইচপি ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল সম্পর্কে জানবো আর কি। হ্যাঁ, তো আপাতত এটা হচ্ছিল জানলাম যে কিভাবে পিএইচপি তে নরমালি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা যায় এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে আমরা চাইলে প্রিন্ট করে আমরা দেখতে পারি। যেমন আমরা এখানে নরমাল ভাবে প্রিন্ট করে দিচ্ছি। এখন ধরেন এটা যদি আমাদের ফ্রন্ট এন্ড হয়, লাইক এখানে একটা চাইনিজ লেখা আছে মাঝখানে, আবার নিচে এই অ্যাবাউট মি। এখন ধরেন এই লেখাটা আমাদের ডেটাবেজে আছে, আপনি যদি এই ডেটাবেজ থেকে এই লেখাটাকে এখানে প্রিন্ট করতে চান, তাহলে কি করবেন, আমাদের যে এইচটিএমএল এর যে কোডটা ছিল, আমি একটু ডিফাইন করি, এইচটিএমএল এই কোডটা ছিল, এখানে এসে আপনি জাস্ট খালি পিএইচপি লিখে আমি এখানে লিখে দিই, এই ইকো করে ওই লেখাটাকে এখানে বলে দিবেন বা ওই ভ্যারিয়েবলটাকে এখানে বলে দিবেন, তাহলে সে কি কাজ করবে, এই টাইটেলের মধ্যে এসে ওই ভ্যারিয়েবলের যে ভ্যালু আমি এখানে লিখে দিই, একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে এইচটিএমএল এ, তাহলে সেই আমি যদি এটাকে রান করি, তাহলে আমার টাইটেলটা কি হিসেবে সেট হয়ে যাবে, এই উপরে যে নেম আছে সেই নেম হিসেবে আমার এই টাইটেলটা সেট হয়ে যাবে। আমি যদি আসি, আসার পর এখানে আসলাম, আসার যদি আমি এটাকে রিলোড দিই, এই যে উপরে দেখেন আমাদের টাইটেলের উপরে ওমর ফারুক নামটা সেট হয়ে গেছে একদম উপরে ট্যাবের এখানে টাইটেল ওমর ফারুক। সো এইভাবে হচ্ছে সাধারণত আমরা এইচটিএমএল এর মধ্যে আমাদের পিএইচপি কোডগুলোকে ইনজেক্ট করি বা কোনো কিছু প্রিন্ট করি। ধরুন আপনি পিএইচপিতে আছেন, আপনি এখানে H1 দিলেন, H1 দিয়ে আপনি যদি চান যে এখানে আমার নাম প্রিন্ট করতে, তাহলে এই পিএইচপি সিনট্যাক্সটা কপি করেন, এখানে, হ্যাঁ, না 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 না, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি এখান থেকে কাট করলাম, কাট করে পিএইচপির ভিতরে আসলাম, আসার পর যদি আমি এটাকে পেস্ট করি, তাহলে চেহারা দেখেন নষ্ট হয়ে গেছে, দেখছেন। এর মানে পিএইচপির মধ্যে এইচটিএমএল কাজ করে না। আপনি যদি এটাকে কাজ করাতে চান, তাহলে কি কাজ করতে হবে, আগে একবার পিএইচপি সিনট্যাক্সটাকে শেষ করতে হবে, তারপরে আপনাকে আবার পরে সে শুরু করে এখন এটা কাজ করবে। এখন দেখেন আগের মতো হয়ে গেছে। এই জিনিসটা আমরা প্রজেক্ট করার সময় দেখবো, এখন এটা দেখেন না, মাথা ব্যথা করবেন আবার। ওকে, ঠিক আছে। এইচটিএমএল এর মধ্যে যদি পিএইচপি শুরু করতে চান, তাহলে এইভাবে করতে হয়। আর পিএইচপি এর মধ্যে করতে গেলে আগে এই সিনট্যাক্সটাকে ক্লোজ করতে হয়, আবার ওপেন করতে হয়, তার মাঝখানে লিখতে হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে দেখব। সো মোটামুটি আমরা এখান থেকে দেখলাম যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ কি ছিল, আমরা কিভাবে পিএইচপি তে একটা ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু গুলোকে আমরা এখান থেকে চাইলে ইজিলি ভাবে প্রিন্ট করতে পারি। ওকে, এই জিনিসটা আমরা অলরেডি দেখে ফেলছি। আবার এটাও দেখছি যে যদি এই ভ্যারিয়েবলের সাথে অন্য কোনো কিছুকে আমরা এক্সট্রা ভাবে প্রিন্ট করতে চাই, তাহলে শুধুমাত্র ডট দিলে এই জিনিসটা একসাথে অ্যাড হয়ে যায়। আমরা যদি প্রিন্ট করতে চাই